ভারতের এক প্রত্যন্ত গ্রামে রাতের আধারে মাথা কাটা ফুইরা হাঁটে, আর যে সেই হাঁটার শব্দ শুনেছে সে পরের ভোর দেখেনি। আর একটি পুরনো হাভেলির ৭ কোণে ৭টি কালো ছায়া, যাদের দেখা যায় শুধু তারাই, যাদের আর বাঁচার সময় বাকি নেই। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড ১৬১তে আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় এইমাত্র রাত ৯টা বাজল। জানালার বাইরে হয়তো পাড়ার কোনো কুকুর ডেকে উঠেছে একবার, তারপর চুপ। রাস্তার আলোটা একটু কাঁপছে, আর আপনি হয়তো কানে ইয়ারফোন গুজে বসে আছেন, কিংবা শুয়ে আছেন বিছানায়, কিংবা হয়তো একা কোনো ঘরে। রাত ৯টা মানেই তো এটাই, আলো কমে আসে, পৃথিবী একটু থামে, আর শুরু হয় অশরীরীর সেই আসর, যেখানে ভয় কথা বলে, অন্ধকার নিঃশ্বাস নেয়, আর এমন সব ঘটনা সামনে আসে যেগুলো শুনলে মনে হয় পৃথিবীটা আপনার ভাবার চেয়ে অনেক বড়, অনেক গভীর, অনেক রহস্যময়। আজকের এপিসোডে আমরা যাব ভারতের দুটো জায়গায়, দুটো ঘটনা, দুটোই সম্প্রতি ঘটে যাওয়া, দুটোই এমন মানুষের জীবনের ঘটনা যারা এখনও বেঁচে আছেন, কিন্তু যে রাতের কথা বলবেন সেই রাতের পরে তারা আর আজের মতো নেই। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডের লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১৬১র প্রথম ঘটনা। ভারতের গোয়ার সীমান্তবর্তী কর্ণাটকের এক প্রত্যন্ত গ্রামে মাথা কাটা ফইরার ভয়ঙ্কর সত্য ঘটনা। না, থামুন, গোয়া বা কর্ণাটক শুনে ভাববেন না এটা পর্যটকদের জায়গার ঘটনা। এটা সেই গভীর অভ্যন্তরের কথা যেখানে পিচের রাস্তা শেষ হয়, বিদ্যুতের খুঁটি আর নেই, আর রাতের বেলা মানুষ ঘর থেকে বেরোয় না, কারণ তারা জানে কি ঘরে বাইরে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইমতিয়াজ শেখ। ইমতিয়াজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা হলেও গত ৩ বছর ধরে তিনি বেঙ্গালুরুতে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন, ফিল্ড সার্ভেয়ারের কাজ, অর্থাৎ দূর দূরান্তের জমি জরিপ করতে যেতে হয় তাকে। বয়স ৩৩, সাহসী মানুষ, নিজের মুখেই বলেন ভূতপ্রেত বলে কিছু মানি না। কিন্তু ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কর্ণাটকের একটি প্রত্যন্ত গ্রামে যা ঘটেছিল সেটার পরে তিনি আর সেই কথা বলেন না। অসংখ্য ধন্যবাদ ইমতিয়াজকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ইমতিয়াজের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। ২০২৫ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আমাদের কোম্পানি কর্ণাটকের উত্তর কন্নড় জেলার একটি অঞ্চলে একটি নতুন প্রকল্পের জন্য জমি জরিপের কাজ পেয়েছে। জায়গাটা বেঙ্গালুরু থেকে অনেক দূরে, প্রায় ৫০০ কিলোমিটারের বেশি, গোয়ার সীমানার কাছাকাছি পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে। আমি আর আমার সহকর্মী সতীশ নায়ক, স্থানীয় কন্নড় ছেলে, বয়স ২৮, আমরা দুজন মিলে গিয়েছিলাম। একটা গাড়ি ছিল কোম্পানির, একজন ড্রাইভারের নাম মুনিস্বামী, ৫০-এর কাছাকাছি বয়স, এলাকার চেনা লোক। মূল শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার ভেতরে একটা ছোট্ট গ্রামের নাম বলবো না, তবে স্থানীয় ভাষায় নামটার একটা অর্থ আছে, যেটা বাংলায় মোটামুটি দাঁড়ায় রক্তের মাটি। সেই গ্রামের কাছাকাছি জমিটা জরিপ করতে হবে। প্রথম দিন গেলাম সকালে, কাজকর্ম হলো ঠিকঠাক। গ্রামের মানুষজন সাধারণ, কৌতূহলী, কিন্তু বেশি কথা বলে না। কাজ শেষ করে সন্ধ্যার আগেই ফিরে এলাম পাশের ছোট্ট বাজারের একটা লজে। দ্বিতীয় দিনেও কাজ হলো, কিন্তু সেদিন বিকেলে একটা ঘটনা ঘটল যেটা তখন গুরুত্ব দিইনি। সেদিন বিকেলে মাঠে কাজ করছি, একটু দূরে গ্রামের একজন বয়স্ক মহিলা যাচ্ছিলেন মাথায় কুটো নিয়ে। মুনিস্বামী তার সাথে কন্নড়ে কিছু কথা বলল, আমি বুঝলাম না। সতীশ একটু পরে আমাকে বলল, মহিলা বলেছেন রাতের আগে চলে যান। আমি বললাম কেন? সতীশ বলল, উনি আর কিছু বলেননি, শুধু বললেন রাতের আগে চলে যান। আমরা গুরুত্ব দিইনি, রাত হওয়ার অনেক আগেই ফিরে এলাম লজে। তৃতীয় দিন সমস্যা হলো। সেদিন জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা গ্রামের পূর্ব দিকের একটা বড় মাঠের কোণ পর্যন্ত করতে হবে, কিন্তু যন্ত্রপাতিতে সমস্যা হলো। একটা মাপজোখের যন্ত্র কাজ করছে না ঠিকমতো। সতীশ বলল যন্ত্রটা ঠিক করতে সময় লাগবে, কিন্তু বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে, তখন বাকি কাজটুকু করা যাবে।
বিকেলে যন্ত্র ঠিক হলো, কিন্তু ততক্ষণে বেলা পড়ে এসেছে। মুনিস্বামী বলল, কালকে করি, আজ আর না। কিন্তু আমি জানতাম কালকে আমাদের ফিরে যেতে হবে বেঙ্গালুরু, কারণ চতুর্থ দিন অফিসে মিটিং আছে। তাই আমি বললাম, না, আজই করব। বড়জোর 1 ঘন্টার কাজ, সন্ধ্যার আগেই শেষ হবে। মুনিস্বামী কিছু বলল না, কিন্তু চুপ করে রইল, যেটা স্বাভাবিক নয়। সাধারণত সে অনেক কথা বলে। আমরা সেই পূর্ব দিকের মাঠে গেলাম। কাজ শুরু হলো। সতীশ মাপযোগ করছে, আমি নোট নিচ্ছি। মুনিস্বামী গাড়ির কাছে দাঁড়িয়ে। কাজ করতে করতে বুঝলাম সূর্য ডুবছে। মাঠের পশ্চিম দিকে পর্বতের আড়ালে কমলা আলো মিলিয়ে যাচ্ছে। কিন্তু কাজ প্রায় শেষ, আর মিনিট 10। তখন মুনিস্বামী ডাকল, স্যাব, স্যাব। গলায় এমন কিছু একটা ছিল যে আমি মুখ তুলে তাকালাম। মুনিস্বামী গাড়ির পাশে দাঁড়িয়ে হাত দিয়ে আমাদের ইশারা করছে আসতে, দ্রুত। আমি সতীশকে বললাম, কি হলো? সতীশ মাথা তুলে মুনিস্বামীর দিকে তাকালো, তারপর মুখ একটু শক্ত হলো। চলো, কাজ পরে হবে। কিন্তু চলো বলছি। সতীশের গলায় এমন কিছু ছিল যে আমি আর প্রশ্ন করলাম না। যন্ত্রপাতি নিয়ে দ্রুত গাড়ির দিকে হাঁটলাম। গাড়িতে উঠতে উঠতে দেখলাম মুনিস্বামীর মুখ ফ্যাকাশে। সে গাড়ি স্টার্ট দিল, দ্রুত। আমি গাড়িতে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মুনিস্বামী গাড়ি চালাচ্ছে, উত্তর দিচ্ছে না। সতীশ একটু পরে বলল, মুনিস্বামী মাঠের উত্তর প্রান্তে কিছু দেখেছে। কি দেখেছে? সতীশ থামল, তারপর বলল, একটা মানুষ বড় মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল। তো মাথা ছিল না। আমি হাসলাম, এই আলোয় দূর থেকে ভুল দেখেছি। সতীশ বলল, হয়তো। কিন্তু সতীশের গলায় সেই বিশ্বাস ছিল না। সেই রাতে লজে ফিরে খাওয়া দাওয়া করলাম। লজের মালিক একজন মধ্যবয়স্ক কন্নডিগা ভদ্রলোক, নাম শিবান্না। তিনি খাবার দিতে এসে মুনিস্বামীর সাথে কন্নড়ে কথা বললেন। সতীশ অনুবাদ করল। শিবান্না জিজ্ঞেস করেছেন আমরা কোন এলাকায় কাজ করছি। মুনিস্বামী বলেছে পূর্ব দিকের মাঠে। শিবান্না একটু থামলেন, তারপর বললেন, বাকি কাজ কি আছে? মুনিস্বামী বলল, হ্যাঁ, কালকে শেষ করতে হবে। শিবান্না বললেন, কাল ভোরে যান, দুপুরের মধ্যে ফিরুন। আমি জিজ্ঞেস করলাম, কেন? শিবান্না আমার দিকে তাকালেন, তারপর বললেন কন্নড়ে। সতীশ অনুরাগ করল। ওই মাঠের পূর্ব প্রান্তে একটা পুরনো বটগাছ আছে। গ্রামের মানুষ সন্ধ্যার পরে সেদিকে যায় না। ওখানে ফইরা আছে। আমি জিজ্ঞেস করলাম, ফইরা মানে? সতীশ বলল, স্থানীয় ভাষায় ভূত বা অশুভ সত্তার একটা বিশেষ ধরন, মাথা কাটা ফইরা। যে মানুষ দুর্ঘটনায় বা হত্যায় মাথা হারিয়ে মরে, সে ফইরা হয়ে ঘোরে। শিবান্না আরও কিছু বললেন। সতীশ অনুবাদ করল। ওই বটগাছের কাছে অনেক বছর আগে একটা ঘটনা হয়েছিল। কে মরেছিল, কিভাবে মরেছিল, বিস্তারিত কেউ বলে না। শুধু জানা যায় সেই থেকে ওই মাঠে সন্ধ্যার পরে মাথা কাটা একটা অবয়ব দেখা যায়। যে দেখেছে সে ভোর পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু পরের ভোরে তাকে আর পাওয়া যায় না। আমি বললাম, এটা কুসংস্কার। শিবান্না শুনলেন, তারপর শান্তভাবে বললেন। সতীশ অনুবাদ করল, হয়তো, কিন্তু গত 3 বছরে 2 জন মানুষ ওই মাঠের কাছে সন্ধ্যার পরে গেছে। একজন ফিরে এসেছে, কিন্তু পথে গাড়ি উল্টে মরে গেছে। আর একজন ফেরেইনি। সেই রাতে আমার ঘুম হলো না ভালো করে। শিবান্নার কথাগুলো মাথায় ঘুরছিল। মুনিস্বামী যা দেখেছে বলেছিল মাথা কাটা মানুষ। আমি বলেছিলাম ভুল দেখা, কিন্তু সত্যিই কি ভুল? পরের দিন, চতুর্থ দিন, আমরা ভোর 6টায় বেরোলাম। ফজরের আজানের আওয়াজ আসছিল দূর থেকে। সকালের আলোয় সব স্বাভাবিক লাগছিল। সেই পূর্ব দিকের মাঠে পৌঁছালাম। বাকি কাজটুকু শুরু হলো। কাজ করতে করতে মাঠের গভীরে ঢুকলাম, আর তখনই সেই বটগাছটা দেখলাম। বিশাল, পুরনো, ডালপালা ছড়িয়ে আছে চারদিকে। শিকড় মাটির ওপরে উঠে আছে। একটা বিশাল অন্ধকার ছায়া তৈরি করেছে গাছটা। সকালের রোদও সেই ছায়ায় ঢুকছে না ঠিকমতো। গাছটার গোড়ায় কিছু পাথর রাখা, কিছু শুকনো ফুল, কিছু পোড়া মোমের দাগ, পুজোর চিহ্ন। সতীশ বলল, এখানে পুজো হয়। আমি বললাম, কিসের পুজো? সতীশ বলল, ফইরার পুজো। মানুষ ভয়ে পুজো দেয়, যেন ক্ষতি না করে। কাজ করছিলাম, কিন্তু বটগাছের কাছে যেতে হচ্ছিল, কারণ জমির সীমানাটা একদম গাছটার পাশ দিয়ে। আমি একা গেলাম সেই দিকে। মুনিস্বামী গাড়িতেই রইল, আসবে না বলে দিয়েছে সরাসরি। সতীশ একটু দূরে দাঁড়িয়ে।
বটগাছের কাছে পৌঁছালাম। মাটিতে গেঁথে থাকা পাথরে চাপ দিয়ে সীমানার চিহ্ন দিচ্ছিলাম। তখন একটা গন্ধ পেলাম, তামার মতো, মরচে ধরা লোহার মতো। নাকে এসে লাগলো একটু তীব্রভাবে। মাথা তুললাম। বটগাছের ঠিক ওপরে ডালের মাঝে কিছু একটা আছে। না, কেউ একজন আছে। একটা মানুষের মতো আকৃতি, কালো পোশাক, হাত দুটো ডালের সাথে ধরা, যেন ঝুলছে, পা দুটো নিচের দিকে, কিন্তু মাথা নেই। কাঁধের ওপরে শুধু একটা অন্ধকার, মাথার জায়গাটা শূন্য। আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম, নড়তে পারছিলাম না। এটা কি মানুষ? কেউ ঝুলছে গাছে, কিন্তু মাথা নেই কেন? চোখ পিটপিট করলাম, ভালো করে তাকালাম। অবয়বটা সরল বলল, মানে নড়ল, ডালের ওপর থেকে নামল, গাছের গোড়ায় এসে দাঁড়ালো এবং আমার দিকে মুখ করল। মুখ নেই, মাথা নেই, কিন্তু আমার মনে হলো সে আমাকে দেখছে। আমি পিছু হটলাম, 1 পা, 2 পা। অবয়বটা এগিয়ে এলো, 1 পা। তার হাঁটার শব্দ, শুকনো পাতার ওপর দিয়ে হাঁটছে, কিন্তু পাতা ভাঁজ হচ্ছে না, শুধু শব্দ। আমি আর পারলাম না, দৌড়ালাম। সতীশ, সতীশ! সতীশ আমার দিকে দৌড়ে এলো। কি হয়েছে? কি? আমি তাকে টেনে ধরলাম। চলো, এক্ষুনি। আমরা গাড়িতে উঠলাম। মুনিস্বামী কিছু না জিজ্ঞেস করেই গাড়ি স্টার্ট দিল। সে বোধহয় বুঝেছে গাড়ি চলছে। আমি পেছন থেকে চোখ সরাচ্ছিলাম না। সেই বটগাছের দিকে তাকিয়েছিলাম। গাছের গোড়ায় সেই অবয়ব দাঁড়িয়ে আছে। গাড়ি সরে যাচ্ছে, কিন্তু অবয়ব স্থির। তারপর একটু পরেই, যখন গাড়ি প্রায় মাঠের বাইরে বেরিয়ে আসছে, অবয়বটা হাত তুলল। একটা হাত আমার দিকে। আমি চোখ বন্ধ করলাম। যখন খুললাম, গাছ আর দেখা যাচ্ছে না। লজে ফিরে বাকি জিনিসপত্র গোছালাম। শিবান্না দেখলেন, কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন সতীশের অনুবাদে, ভালো হয়েছে, ফিরে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, ওই ফইরার গল্পটা সত্যি কে মরেছিল ওখানে? শিবান্না বসলেন, একটু ভাবলেন, তারপর বললেন, সতীশ অনুবাদ করল। অনেক বছর আগের ঘটনা। গ্রামের দুটো পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। একদিন রাতে একটি লোক, নাম ছিল কালিয়া, সেই বটগাছের কাছে গেল অন্য পরিবারের সীমানার চিহ্ন সরাতে। সেই রাতে কি হয়েছিল কেউ জানে না। সকালে তার দেহ পাওয়া গেল বটগাছের গোড়ায়, মাথা পাওয়া যায়নি। আমি থমকে গেলাম। কে করেছিল? শিবান্না বললেন, কেউ জানে না। অন্য পরিবারের লোকদের সন্দেহ করা হয়েছিল, কিন্তু প্রমাণ মেলেনি। তদন্তে কিছু বেরোয়নি, মাথাও পাওয়া যায়নি কখনো। আমি চুপ করে রইলাম। আর তারপর থেকে? শিবান্না বললেন, তারপর থেকে সন্ধ্যার পরে সেই মাঠে মাথা কাটা অবয়ব দেখা যায়। কালিয়া ফইরা হয়েছে, সে তার মাথা খুঁজছে। আমি ব্যাঙ্গালোর ফিরলাম। সব ঠিকঠাক ছিল প্রথম সপ্তাহটা, কিন্তু দ্বিতীয় সপ্তাহে একদিন রাতে কাজ থেকে ফিরছিলাম। রাত তখন 8টা। আমার ব্যাঙ্গালোরের ফ্ল্যাটের কাছাকাছি একটা পার্কের পাশ দিয়ে হাঁটছিলাম। পার্কের ভেতরে একটা বড় গাছ আছে, বটগাছ নয়, অন্য গাছ, কিন্তু সেই গাছের ডালে আমি থমকে গেলাম। একটা অবয়ব, মাথা নেই। সেই গন্ধটা, তামার মতো গন্ধ। আমি দ্রুত পা চালালাম, ফ্ল্যাটে ঢুকলাম। পরের দিন সকালে সতীশকে ফোন করলাম। সতীশ বলল, দেখেছ? আমি বললাম, হ্যাঁ। সতীশ চুপ করে থাকলো কিছুক্ষণ। ইমতিয়াজ ভাই, আমিও দেখেছি গতকাল রাতে। আমার বুক একটু ঠান্ডা হয়ে গেল। তুমিও? হ্যাঁ, আমার বাড়ির পাশে একটা গাছ আছে, সেখানে। আমরা দুজনেই চুপ। তারপর সতীশ বলল, শিবন্যাকে ফোন করব, জিজ্ঞেস করব কি করতে হবে। শিবন্যাকে ফোন করা হলো। তিনি বললেন, সতীশ অনুবাদ করল পরে আমাকে, যে তোমরা ওই বট গাছের কাছে গিয়েছিলে। কালিয়া তোমাদের দেখেছে, এখন সে জানে তোমরা কোথায়। তার মাথা নেই, সে মনে করে তোমাদের কেউ তার মাথা নিয়েছ, বা তোমরা তার মাথা কোথায় আছে জানো। আমি বললাম, কিন্তু আমরা তো কিছু করিনি। কালিয়া সেটা জানে না, সে জানে শুধু যে তার মাথা নেই আর তোমরা তার জায়গায় এসেছিলে। এখন গ্রামে ফিরতে হবে, বটগাছের গোড়ায় একটা বিশেষ পুজো করতে হবে। গ্রামের পুরোহিত আছে, সে করবে। তার আগে ওই গ্রামে ফিরে গিয়ে সেই মাঠে দাঁড়াতে হবে
এবং বলতে হবে, আমরা তোমার মাথার কথা জানি না, আমরা তোমার ক্ষতি করিনি। আমরা গেলাম সপ্তাহ 2 পরে। বটগাছের সামনে দাঁড়ালাম, শিবন্যার বলা কথা বললাম হিন্দিতে। পুরোহিত কন্নড়ে বললেন, পুজো হলো। সেই রাতে আমি বেঙ্গালুরু ফিরলাম। গাছের দিকে তাকালাম, কিছু নেই। সেই রাতে কোনো অবয়ব নেই, পরের রাতেও না। তারপর থেকে দেখিনি। কিন্তু একটা কথা বলবো, এই ঘটনার পরে আমি কোনো পুরনো গাছের কাছে একা যাই না। কারণ কালিয়া তার মাথা খুঁজছে, সে এখনও খুঁজছে। সে হয়তো থেমে গেছে আমাদের পিছন থেকে, কিন্তু সে থামেনি। সে ওই বটগাছের কাছে আছে, আর যে যাবে সে দেখবে, আর দেখলে তার পরের ভোরের কথা কেউ বলতে পারে না। ইমতিয়াজ থামলেন এখানে। তারপর একটু পরে বললেন, ভাই একটা কথা, ওই সকালে যখন আমি বটগাছের কাছে গিয়েছিলাম সীমানার চিহ্ন দিতে, আমি যে পাথরটায় চাপ দিয়েছিলাম সেটা তুলে নিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য, পরে রেখে দিয়েছিলাম। কিন্তু সেই পাথরটা শিবন্যা পরে বলেছেন ওটা কালিয়ার মাথার জায়গায় রাখা ছিল। মানে গ্রামের মানুষ ভেবেছিল কালিয়ার মাথা হয়তো এই পাথরের নিচে কোথাও আছে। তারা পাথর রেখে দিয়েছিল পুজোর জায়গা হিসেবে, আর আমি সেটা তুলে নিয়েছিলাম মাত্র কয়েক সেকেন্ডের জন্য। কিন্তু কালিয়া সেটা দেখেছিল। সে মনে করেছিল আমি তার মাথা নিয়ে যাচ্ছি, এই কারণেই সে আমাদের পিছু নিয়েছিল। একটু থেমে বললেন, এখন রাতে ঘুমাই, কিন্তু কোনো রাতে যদি তামার মতো গন্ধ নাকে আসে, সাথে সাথে বিছানায় বসে পড়ি, আলো জ্বালি, কারণ ওই গন্ধ মানেই সে কাছে। এই ছিল আজকের প্রথম ঘটনা। শ্রোতা বন্ধুরা, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের অসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আর এখন শুরু হবে দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটা আরও ভয়ঙ্কর, কারণ এখানে একটা ছায়া নয়, 7টি ছায়া, 7টি অভিশাপ। আর এই 7টি ছায়া শুধু তাকেই দেখায় যার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। প্রস্তুত? রাত 9টা মানেই অশরীরীর সেই মুহূর্ত যখন পৃথিবীর দুটো দিক, দৃশ্যমান আর অদৃশ্য, একটু কাছে এসে যায়। এই মুহূর্তে আপনার চারপাশে যা কিছু আছে তার সব কিছু কি আপনি দেখতে পাচ্ছেন? নিশ্চিত? তাহলে শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা, লাক্ষাদ্বীপের এক পুরনো হাভেলির 7 ছায়ার অভিশাপের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নাসরিন বেগম। নাসরিন কেরালার কোচির বাসিন্দা, কিন্তু ঘটনাটা ঘটেছে লাক্ষাদ্বীপের একটি দ্বীপে, যেখানে তিনি তার স্বামীর সাথে ভ্রমণে গিয়েছিলেন 2025 সালের জানুয়ারিতে। নাসরিনের বয়স 38। তিনি একজন শিক্ষিকা, শান্তশিষ্ট মানুষ, যুক্তিবাদী। কিন্তু সেই দ্বীপে যা দেখেছেন, তারপরে তিনি বলেন কিছু কিছু বিষয় যুক্তি দিয়ে বোঝানো যায় না। অসংখ্য ধন্যবাদ নাসরিনকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি নাসরিনের ভাষায় বলছি। 2025 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ, আমার স্বামী রফিক আর আমি লাক্ষাদ্বীপে গিয়েছিলাম। কোচি থেকে জাহাজে, তারপর একটা ছোট দ্বীপে। দ্বীপটার নাম বলবো না, কারণ পরে বুঝেছি এটা বলা উচিত না। দ্বীপটা ছোট, মানুষজন কম, পর্যটন এখনও সেভাবে ছড়ায়নি। প্রকৃতি অসাধারণ, নীল জল, সাদা বালি, নারকেল গাছ। আমরা সেখানে 5 রাত থাকার পরিকল্পনা করেছিলাম। আমরা থাকছিলাম একটা ছোট্ট গেস্ট হাউসে। গেস্ট হাউসটা লোকীয় এক পরিবারের বাড়ি। তারা কয়েকটা ঘর পর্যটকদের দেয়। মালিকের নাম হামিদ সাহেব, 60-এর কাছাকাছি বয়স, শান্ত মানুষ। তার স্ত্রী খাবার রান্না করেন, মেয়ে ঘরদোর পরিষ্কার করে। দ্বীপে পৌঁছানোর পরের দিন সকালে আমরা বেরিয়েছিলাম দ্বীপটা ঘুরে দেখতে। সমুদ্রের ধার ধরে হাঁটছিলাম। তখন দেখলাম দ্বীপের মাঝখানের দিকে নারকেল বাগানের ভেতরে একটা পুরনো বাড়ি, বড়, পুরনো, দোতলা, দেওয়াল সাদা চুনকাম করা, কিন্তু রং উঠে গেছে, শ্যাওলা ধরেছে। জানালাগুলো বন্ধ, গেটে তালা। বাড়ির চারদিকে পুরনো বাগান, কিন্তু কেউ দেখাশোনা করে না, জঙ্গল হয়ে গেছে। রফিক বলল, কার বাড়ি? আমি বললাম, জানি না, হামিদ সাহেবকে জিজ্ঞেস করব। সেই রাতে হামিদ সাহেবকে জিজ্ঞেস করলাম। তিনি একটু থামলেন, তারপর বললেন, ওই বাড়িটা পুরনো হাভেলি,
দ্বীপের একটা পুরনো পরিবারের ছিল, এখন কেউ থাকে না। রাফিক জিজ্ঞেস করল, কেন থাকে না? হামিদ সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর আস্তে আস্তে বললেন, সেই বাড়ির মালিক পরিবার ছিল দ্বীপের সবচেয়ে বড় পরিবার। অনেক বছর আগে তাদের একটা বড় ব্যবসা ছিল, কিন্তু বাড়ির মাথা বড় মালিক একটা কারণে অনেক মানুষের সর্বনাশ করেছিলেন। 7টি পরিবারের। সেই 7টি পরিবারের মানুষগুলো হাভেলিতে গিয়েছিল। কি হয়েছিল বিস্তারিত জানি না, তবে সেই 7টি পরিবারের মানুষগুলো হাভেলি থেকে বেরোয়নি। আমি বললাম, মানে? হামিদ সাহেব বললেন, মানে তাদের আর কখনো পাওয়া যায়নি। 7 পরিবারের 7 জন মানুষ সেই হাভেলিতে ঢুকেছিল, তারপর আর বের হয়নি। রফিক বলল, তদন্ত হয়নি? হয়েছিল, কিন্তু কিছু পাওয়া যায়নি। বড় মালিক বলেছিল তারা দ্বীপ ছেড়ে চলে গেছে, প্রমাণ করা যায়নি কিছু। তারপর বড় মালিক মারা গেলেন হঠাৎ, ঘুমের মধ্যে। মারা যাবার আগে বলেছিলেন তিনি হাভেলির ঘরে ঘরে 7টি কালো ছায়া দেখতে পাচ্ছেন। তার পরিবার ভেবেছিল বয়সের অসুখ, কিন্তু তিনি বলেছিলেন ওরা 7 জন, ওরা আমার জন্য অপেক্ষা করছে। রফিক আর আমি পরস্পরের দিকে তাকালাম। সেই থেকে হাভেলিতে কেউ থাকে না। বড় মালিকের পরিবার চলে গেল, হাভেলি বন্ধ হয়ে গেল। মাঝে মাঝে নতুন মালিক আসে, কেউ কিনতে চায়, ভেঙে ফেলতে চায়, কিছু করতে চায়, কিন্তু হাভেলিতে ঢুকলে যে ঢোকে সে ওই 7টা ছায়া দেখতে পায়। আর যে ছায়া দেখেছে সে বেশি দিন থাকে না। হামিদ সাহেব থামলেন। মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে হলো, শেষ যে মানুষটা সেই হাভেলিতে ঢুকেছিল সে 6 মাস পরে মারা গেছে অ্যাক্সিডেন্টে। তার আগে যে ঢুকেছিল সে মারা গেছে হার্ট অ্যাটাকে। কোনো কারণ নেই বলার মতো। বয়স অল্প, মাত্র 32। চুপ করে রইলাম। হামিদ সাহেব বললেন, ওই হাভেলির 7টি ছায়া। স্থানীয় মানুষের ধারণা সেই 7 পরিবারের যে মানুষগুলো হারিয়ে গিয়েছিল তারা হাভেলিতে আটকে আছে, আর যে হাভেলিতে যায় তারা তাকে নিজেদের মতো করে নিতে চায়। মানে ওরা একা থাকতে চায় না। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে রফিক বলল, কাল সেই হাভেলিতে যাব। আমি বললাম, না। রফিক হাসল। হামিদ সাহেবের কথাগুলো মিথ, লোকজনের মধ্যে ভয়ের গল্প, কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমি বললাম, তারপরও যাব না। তুমি না গেলে আমি একাই যাব। আমি জানতাম রফিক যাবে, একগুয়ে মানুষ। তাই আমি বললাম, তাহলে আমিও যাব, একা যেতে দেব না। পরের দিন সকালে হামিদ সাহেবকে বললাম হাভেলিতে যেতে চাই। তিনি মাথা নাড়লেন, না গেলেই ভালো। রফিক বলল, আমরা ভেতরে ঢুকব না, শুধু বাইরে থেকে দেখব। হামিদ সাহেব বললেন, বাইরে থেকে দেখতে পারেন, কিন্তু ভেতরে যাবেন না। আমরা হাভেলির দিকে গেলাম। দুপুরে রোদ ঝকমকে। কাছে যেতেই বাড়িটা আরও স্পষ্ট হলো। বড়, দোতলা। উপরে একটা জায়গায় ছাদ একটু ধসে গেছে, জানালাগুলো বন্ধ সব। গেটে মোটা তালা। বাইরে থেকে দেখলাম, ছবি তুললাম। রফিক বলল, একটু ভেতরে যাই, গেটটা তো খোলা যায় কিনা দেখি। আমি বললাম, না, শুধু উঠানটা। হামিদ সাহেব বললেন, না ঢুকতে, মানে বাড়ির ভেতরে, উঠান তো বাইরেই। আমি জানি রফিকের এই যুক্তি একটা ফাঁদ। আজ উঠান, কাল বারান্দা, পরশু ঘর। কিন্তু রফিক আগেই গেটে হাত দিয়েছে। গেটটা খুলে গেল। তালা লাগানো ছিল না, শুধু ঝুলিয়ে রাখা ছিল। রফিক ভেতরে ঢুকল। আমি দরজায় দাঁড়িয়ে থাকলাম। রফিক উঠানে দাঁড়িয়ে চারদিকে দেখছে। পুরনো গাছপালা ঘেরা উঠান, মাঝখানে একটা পুরনো কুয়োর মতো কিছু। রফিক ছবি তুলছে। আমি দরজায় দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়েছিলাম। তখন দেখলাম দোতলায় একটা জানালা, বন্ধ। কিন্তু সেই জানালার কাছে, যেখানে কাঁচ ছিল এখন নেই, শুধু ফ্রেম। সেই ফ্রেমের মধ্যে একটা ছায়া, গাঢ় কালো, মানুষের আকৃতি, দাঁড়িয়ে আছে। আমি বললাম, রফিক। রফিক ছবি তুলছে। রফিক। রফিক মুখ তুলল। কি? আমি ওপরের জানালার দিকে ইশারা করলাম। দেখো। রফিক উপরে তাকালো। কি? জানালায় কেউ আছে। রফিক তাকিয়ে থাকলো। আমি কিছু দেখছি না। আমি তাকালাম, ছায়াটা চলে গেছে। ছিল একটু আগে। রফিক বলল, আলো ছায়ার খেলা, চলো। কিন্তু সে বের হওয়ার আগেই দ্বিতীয় জানালায় আরেকটা ছায়া। আমি দেখলাম, রফিক দেখল না। তৃতীয় জানালায় আরেকটা। আমি গণনা করলাম, 1, 2, 3। চতুর্থ জানালা, চতুর্থ ছায়া, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। 7টা জানালায় 7টা কালো ছায়া। সবাই দাঁড়িয়ে আছে,
সবাই নিচে তাকিয়ে আছে, আমার দিকে নয়, রফিকের দিকে। আমার গলা শুকিয়ে গেল। রফিক, বের হও, এক্ষুনি বের হও। রফিক আমার গলা শুনে তাকালো, তারপর দ্রুত বের হয়ে এলো। বাইরে এসে বলল, কি হলো? আমি পেছন ফিরে তাকালাম। 7টা জানালাই খালি, কোনো ছায়া নেই। আমি রফিককে বললাম না কি দেখেছি, শুধু বললাম, ভালো লাগছে না, চলো। হামিদ সাহেবের গেস্ট হাউসে ফিরলাম। বিকেলে রফিক সমুদ্রে সাঁতার কাটতে গেল, আমি ঘরে। হামিদ সাহেবের স্ত্রী আম্মি বলে ডাকেন সবাই। তিনি চা দিতে এলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, হাভেলিতে গিয়েছিলাম, 7টা জানালায় 7টা ছায়া দেখলাম। আম্মি চায়ের পট নামিয়ে রাখলেন, চুপ করে থাকলেন। আমি বললাম, কি মানে এর? আম্মি বললেন, আপনি কি একা দেখেছেন? আপনার স্বামী দেখেননি? হ্যাঁ, শুধু আমি। আম্মি চুপ করে থাকলেন, তারপর বললেন, ওই 7টা ছায়া সবাইকে দেখায় না, যাকে দেখায় সে বিশেষ। বিশেষ মানে? আম্মি আমার দিকে তাকালেন, তার চোখে কষ্ট। বিশেষ মানে যার সময় ঘনিয়ে এসেছে। আমার বুকটা একটু ডুবে গেল। মানে? আম্মি বললেন, যে মানুষ সেই 7টা ছায়া দেখেছে সে বেশি দিন বাঁচেনি। হামিদ বলেননি আপনাকে, কিন্তু যে দুজন হাভেলিতে ঢুকে ছায়া দেখেছিল তাদের কথা বলেছেন। তারা বেঁচে ছিল 6 মাস, 1 বছর, কিন্তু বেঁচে থাকেনি বেশি দিন। আমি বললাম, কিন্তু আমি ভেতরে ঢুকিনি, বাইরে থেকে দেখেছি। আম্মি বললেন, ছায়া দেখলেই হয়, ভেতরে ঢোকা আর না ঢোকা একই। আমি চুপ করে থাকলাম। আম্মি বললেন, ভয় পাবেন না, একটা উপায় আছে। কি উপায়? সেই হাভেলিতে আবার যেতে হবে। এবার গেটের সামনে দাঁড়িয়ে ভেতরে না গিয়ে 7টা ছায়ার কাছে ক্ষমা চাইতে হবে। বলতে হবে, আমি তোমাদের কষ্ট বুঝি, কিন্তু আমি তোমাদের সাথে যেতে পারবো না, তোমরা আমাকে ছেড়ে দাও। এটা কাজ করে? আম্মি বললেন, আমার মা করেছিলেন। সেই হাভেলির পাশ দিয়ে যেতে একবার দিনে জানালায় 7টা ছায়া দেখেছিলেন। মা তারপর ভয় পেয়েছিলেন, কিন্তু পরের দিন সকালে গেটের সামনে গিয়ে ক্ষমা চেয়েছিলেন। তারপর 90 বছর বেঁচেছিলেন। গত বছর মারা গেছেন। সেই রাতে রফিককে সব বললাম। রফিক শুনল, গম্ভীর হলো, বলল, এটা কুসংস্কার। আমি বললাম, হয়তো, কিন্তু ক্ষতি কি মেনে নিলে? যদি সত্যি হয় ভালো, আর যদি নাও হয় কিছু হারাবে না। রফিক চুপ করে রইল। পরের দিন ভোরে আমরা দুজন হাভেলির সামনে গেলাম। গেটের বাইরে দাঁড়ালাম। আমি বাংলায় বললাম, কারণ বাংলা আমার মাতৃভাষা, মন থেকে বলতে পারবো। আমি তোমাদের দেখেছি, তোমাদের কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমি তোমাদের সাথে যেতে পারবো না। আমার পরিবার আছে, সংসার আছে। আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের জন্য দোয়া করব। রফিকও বলল, হিন্দিতে। দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, তারপর উপরে তাকালাম। 7টা জানালা, একটাতেও কোনো ছায়া নেই। আমরা ফিরে এলাম। হামিদ সাহেব জিজ্ঞেস করলেন, গিয়েছিলেন? আমি বললাম, হ্যাঁ, ক্ষমা চেয়েছি। তিনি একটু হাসলেন, বললেন, ভালো করেছেন। কোচিতে ফিরলাম 2 দিন পরে। প্রথম কয়েক সপ্তাহ ভালো ছিলাম, কিন্তু তারপর একটা ঘটনা ঘটল। আমার ঘরের জানালা দিয়ে রাস্তা দেখা যায়। একদিন রাতে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকালাম। জানালার কাছে একটা ছায়া। আমার ঘরের ভেতরের কোনো কিছুর ছায়া নয়, বাইরে থেকে আসছে। একটা মানুষের আকৃতির ছায়া, কালো। আমি চিৎকার করলাম। রফিক জেগে গেল, আলো জ্বালালো। ছায়া চলে গেছে। রফিক বলল, কি হয়েছে? আমি বললাম, জানালায় ছায়া দেখলাম। রফিক জানালার দিকে তাকালো। কিছু নেই, ছিল। রফিক চুপ করে থাকলো। পরের রাতে আবার, এবার 2টো, তৃতীয় রাতে 3টে। আমি হামিদ সাহেবকে ফোন করলাম। তিনি শুনলেন, তারপর বললেন, আম্মিকে দিচ্ছি। আম্মি বললেন, ছায়া বাড়ছে? হ্যাঁ, প্রতি রাতে 1টা করে বাড়ছে মনে হচ্ছে। আম্মি বললেন, ক্ষমা চাওয়া হয়েছিল, কিন্তু সেটা যথেষ্ট হয়নি। ছায়াগুলো এখনো আপনার সাথে আছে। 7 রাতে 7টা হবে। 7টা হলে তারপর কি হবে বলতে পারবো না। কি করব? আম্মি বললেন, এখানে আসুন। আবার হাভেলির সামনে যেতে হবে, এবার অন্যভাবে। কোন অন্যভাবে? এবার শুধু কথায় হবে না, সেই 7 পরিবারের জন্য কিছু করতে হবে। তাদের হয়ে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজ। তারপর হাভেলির সামনে সেই কথা বলতে হবে।
আমরা গেলাম 1 সপ্তাহের মধ্যে। এবার আমরা দ্বীপে পৌঁছানোর আগেই কোচিতে থাকতে একটা পরিবারকে সাহায্য করলাম। গরিব পরিবার। 7টি পরিবার পাওয়া গেল না, তাই একটি পরিবারকে 7 মাসের রেশনের ব্যবস্থা করলাম। রফিক করল নিজের পয়সায়। তারপর দ্বীপে গেলাম, হাভেলির সামনে দাঁড়ালাম। এবার আমি বললাম, তোমাদের হয়ে একটা পরিবারকে সাহায্য করেছি, এটা তোমাদের নামে। তোমাদের যা প্রাপ্য ছিল তা পাওনি, কিন্তু আমি যা করতে পারি তাই করেছি। এখন তোমরা আমাকে ছেড়ে দাও। রফিকও বলল। সেই রাতে থাকলাম। হাভেলির কাছাকাছি একটু অদ্ভুত লাগলো। ঘরে বসে অনুভব করলাম যেন কেউ চলে যাচ্ছে, ধীরে, 1 জন 2 জন করে। সাথে পৌঁছাতে পৌঁছাতে একটা হালকা অনুভূতি হলো, যেন একটা ভার সরে গেল। কোচিতে ফিরলাম। সেই রাতে জানালায় কোনো ছায়া নেই, পরের রাতেও না। তারপর ফিকে কয়েক মাস হয়ে গেছে, আর দেখিনি। নাসরিন শেষে বললেন, আমি এখনো জানি না সেই 7টা ছায়া কি ছিল। সত্যি কি সেই হারিয়ে যাওয়া 7 মানুষের আত্মা, নাকি সেই পুরনো হাভেলিতে বছরের পর বছর জমে থাকা কোনো শক্তি? জানি না, কিন্তু এটা জানি, আমি দেখেছিলাম। আমি একা দেখেছিলাম, রফিক দেখেনি। আর আম্মি যা বলেছিলেন, 7টা ছায়া যাকে দেখায় তার সময় ঘনিয়ে আসে, সেটা শুনলে ভয় লাগে। কারণ ছায়াগুলো আমাকেই দেখিয়েছিল, রফিককে নয়। এখনো মাঝে মাঝে রাতে উঠে জানালার দিকে তাকাই, আলো নেভা থাকলে। একটু বেশি তাড়াতাড়ি হৃৎপিণ্ড ধরাস করে ওঠে, কারণ আমি জানি যদি কোনো দিন সেই ছায়াগুলো আবার আসে, এবার কিন্তু একটা নয়, 7টা একসাথে আসবে। আর 7টা একসাথে আসা মানে হলো আমার সময় শেষ। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 161-র 2টি ঘটনা এখানেই শেষ করলাম। কর্ণাটকের সেই বটগাছের মাথা কাটা ফইরা, যে তার হারানো মাথার খোঁজে প্রতি সন্ধ্যায় ঘোরে, যে তার জমিতে যে আসে তোকে মনে রাখে, সে এখনো সেই মাঠে আছে, বটগাছের ডালে। আর লাক্ষাদ্বীপের সেই পুরনো হাভেলি, যার 7টা জানালায় 7টা কালো ছায়া অপেক্ষা করে, সেই হাভেলি আজও সেই দ্বীপে দাঁড়িয়ে আছে। গেট খোলা, ভেতরে যাওয়া যায়, কিন্তু যাবেন না, কারণ 7টা ছায়া সবাইকে দেখা দেয় না, শুধু তাকেই দেখা দেয় যার জন্য অপেক্ষা করছে তারা। আর মাথা কাটা ভৈরার কথা মনে রাখবেন, সন্ধ্যার পরে পুরনো বটগাছের কাছে যাবেন না। যদি কোনো মাঠে হাঁটতে হাঁটতে তামার মতো গন্ধ নাকে আসে, থামবেন না, ফিরে আসুন দৌড়ে। যদি এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে বা পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল ashoriri.official@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনকে শেয়ার করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন রাখুন, যেন পরের এপিসোড প্রকাশের সাথে সাথে সবার আগে পান। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয়ে যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলবে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। পুরনো মাঠে একা যাবেন না। পুরনো হাভেলির জানালায় ছায়া দেখলে সাথে সাথে চোখ সরিয়ে নিন। আর যদি কোনো জানালায় কোনো রাতে 7টা ছায়া একসাথে দেখেন, তাহলে বুঝবেন তারা অপেক্ষা করছিল আপনার জন্য। শুভরাত্রি।